কাভার স্টোরির পক্ষ থেকে আজকে স্বাগত জানাচ্ছি আসিফ এন্তাজ রবি। ধন্যবাদ সাইদ ভাই। লেখক, সাংবাদিক, আমাদের পুরনো বন্ধু। রবি, আপনাকে পেয়ে খুব খুশি আমরা। আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আপনার অভিজ্ঞতা, জুলাই সমাগত, সেই প্রেক্ষিতে আপনার ভাবনা, এই বিষয়গুলো নিয়ে আমরা খোলামেলা কথা বলতে চাই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র যুবকরা তো সবসময় একটা অগ্রগণ্য ভূমিকা রেখেছে না, 69, 71, এমনকি 90। এবং এই সময়ে তো আমরা ছাত্রদের হাত ধরেই তারাই আন্দোলনটা সূচনা করলো, পরে এটা গণমানুষের আন্দোলন হলো। কিন্তু মাত্র 10 মাসের ব্যবধানে ছাত্রদের উপর বা তরুণ যুবকদের উপরে মানুষের যে মানে হতাশাটা যে ভেঙে যাওয়া, এইটা অনেকেই বলছেন যে এইটা বাংলাদেশের ইতিহাসে আগে এত দ্রুততম সময়ে এরকমভাবে তরুণদের উপর হতাশা যায়নি। তো এটাকে আপনি কিভাবে দেখেন যে হ্যাঁ, মানে প্রত্যাশার পারদ যেমন উঁচু ছিল, তরুণদের উপরে যেমন অনেক ভরসা ছিল, কিন্তু এত দ্রুততম সময়ে সত্যিই কি সেই হতাশাটা একেবারে চলে গেল? আর গেলে কেনই বা গেল? প্রথম কথা সাইদ ভাই, আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, আমার কোনো প্রত্যাশা ছিল না, একেবারেই কোনো প্রত্যাশা ছিল না। এখন আপনি বলতেছেন যে সেই ছাত্র নেতারা বিতর্কিত হয়ে গেছে অতি দ্রুতগতিতে হয়েছে, কারণ এটা ব্রডব্যান্ডের যুগ, এই জন্য দ্রুতগতিতে হয়েছে। তা আমাদের যত আপনি বিতর্কিত রাজনৈতিক নেতা দেখবেন, ওবায়দুল কাদের, নূরে আলম সিদ্দিকী, তোফায়েল আহমেদ, এর এক সময় খুব দুর্ধর্ষ ছাত্র নেতা ছিলেন। পরবর্তীতে এখন যত নেতা দেখতেছে, যত বিতর্কিত নেতা, তারা একসময় ছাত্র নেতাই ছিলেন। পরবর্তীতে তারা ধীরে ধীরে বিতর্কিত হয়েছে। এখন ইন্টারনেটের যুগ, হাই স্পিড স্টার লিঙ্কের যুগ, কাজে ফলাফল একটু দ্রুতগতিতে তাদের অভ্যাসটা নষ্ট করে ফেলছে। এটা তো মানে যে কোনো জায়গা থেকে আপনি কল্পনা করেন, এইটা অবশ্যই তীব্র হতাশা। ধরেন আমি আপনাকে এখন বলতেছি যে থাকবে, আমার কোনো আশা ছিল না, প্রত্যাশা ছিল না, এটা এক ধরনের ধরেন অভিমানের কথা, একটা রাগের কথা। তো মনের ভেতর তো এক ধরনের প্রত্যাশা তো ছিলই, অন্তত এই জেনারেশনটা একটু ভিন্নভাবে চলবে, একটু ভিন্নভাবে ভাববে। কারণ এই ছাত্র নেতাদের কারো কারো সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে বা ছিল। আমি এদের সাথে কিন্তু কথা বলে অসম্ভব মুগ্ধ। এদের কিন্তু ভেতরে সেই মমত্ববোধ আছে, সেই যুক্তিবোধ আছে। তার চেয়ে বড় কথা, এদের পড়াশোনা ভালো, পড়াশোনা ভীষণ ভালো। আমি নিজেই অবাক হয়েছি, এদের সাথে কথা বলতে গিয়ে আমি নিজেই অবাক হয়েছি। পড়াশোনা ভালো, বাস্তবতাটা বোঝে, সমাজকে চেনে, এই সমাজের সমস্যাগুলো তারা স্পষ্টভাবে, আমি বলবো যে আমার চাইতেও এরা ভালো দেখে, আপনার চাইতেও ওরা ভালো দেখে। তারপরেও কেন তাদেরকে এই বিতর্কিত পথে হাঁটতে হলো, এটা আমার কাছে একটা বিশাল রহস্য। এইটা হয়তো হইতে পারে যে বাংলাদেশের সিস্টেমটা এরকম। আমাদেরই তো প্রবাদ বাক্য আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আবার তাদের যিনি প্রধান প্রফেসর ইউনুস, উনিও তো কোনো মানে কোনো সুন্দর দৃষ্টান্ত স্থাপন এখন অবধি করতে পারেন। আচ্ছা, আরেকটা কারণ কি এরকম কিনা, যেটা অনেকেই বলছেন যে ধরেন যে ছাত্র তরুণরা আগস্টের পরে আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো, নয়া বন্দোবস্ত, নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। বিশেষ করে যে জায়গাগুলো তারা ফোকাস করলো সেটা হলো ইনক্লুসিভ বাংলাদেশ হবে। তার মানে বৈষম্য বিরোধী জায়গা থেকেই যেহেতু আন্দোলনটা শুরু হয়েছিল, তাহলে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে। কিন্তু তারপরে তাদের কার্যক্রমে কিন্তু আমরা হতাশার সাথে দেখলাম যে মানে বৈষম্য বিরোধটা কি এটা পরিষ্কার না, ইনক্লুসিভ মানে আসলে কাদের অন্তর্ভুক্ত করা, এই ব্যাপারটাও তাদের পরিষ্কার না। সেটা কেন হলো? আপনি বলছেন যে তাদের জানাশোনা, লেখাপড়া, নিশ্চয়ই তারা তো একটা, আমরা যেগুলো দেখেছি যে তারা পাঠচক্র, অন্য নানা প্রক্রিয়ার ভেতর দিয়ে একটা গ্রুপ সংগঠিত হয়েছিল। তাহলে এত দ্রুততম সময়ে তারা নতুন কোনো দিশা কেন দেখাতে পারলো না? এবং এখন এসে মনে হয় যে একটা জগা খিচুড়ি মনে হয় যে তাদের তাদের কোনো পরিষ্কার পথ নকশা নাই। তারা আসলে কেমন বাংলাদেশ যে গড়ার স্বপ্ন আমাদেরকে দেখাতে চায় সেটা পরিষ্কার করে কেউ বলতে পারছে না। এই সমস্যাটা আমি বলবো ট্র্যাডিশনাল সমস্যা। ধরেন আপনি যদি বলেন আমাদের একুশের চেতনা কি, একুশের চেতনার ওপর আপনি 1 ঘন্টা কথা বলতে পারবেন, আমি 1 ঘন্টা কথা বলতে পারবো, এবং আমাদের মতো যারা বুদ্ধিজীবী নেতা বা সমাজ সংস্কারক বা সমাজ নিয়ে চিন্তা করি, আমরা 1-2 ঘন্টা কথা বলতে পারবো। আপনাকে বেশি দূর না, আমি গ্রামে যেতে বলবো না, আপনি যদি এই প্রাঙ্গণের বাইরে গিয়ে দাঁড়ান, একটা রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করেন যে একুশের চেতনা কি, সে একটি শব্দ বলতে পারবে না। তাকে যদি জিজ্ঞেস করেন মুক্তিযুদ্ধের চেতনা কি, সে একটা শব্দ বলতে পারবে না। তাকে যদি জিজ্ঞেস করেন জুলাইয়ের চেতনা কি,
আমি এই কয়দিন গ্রামে ছিলাম, তারা জানেও না জুলাই চেতনা কি। সো যেটা সবসময় হয়েছে বাংলাদেশের ট্র্যাডিশনাল প্রবলেমটা কি, আমরা যে আদর্শ নিয়ে রাজনৈতিক নেতৃত্ব বলেন বা ছাত্র নেতৃত্ব, তারা যে আদর্শ নিয়ে আন্দোলন করে, অভ্যুত্থান ঘটায়, বিপ্লব ঘটায়, মুক্তিযুদ্ধের মতো একটা কাণ্ড ঘটিয়ে ফেলে, তারা তাদের সেই আদর্শটাকে সাথে এই বাংলাদেশের মানুষের 99% মানুষকে ইনক্লুড করতে পারে না। যখন সে ইনক্লুড করতে পারে না, একেবারে তার ল্যাঙ্গুয়েজ সাধারণ মানুষের কাছে পরিচিত না, একেবারেই পরিচিত না। এটা কিন্তু একদম সেই 1952 সাল থেকেই কোনোভাবেই পরিচিত না। এখনকার ছেলেপেলেরাও ওই যে আমরা বলতেছি না বৈষম্য বিরোধী আন্দোলন, যে একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ, অজপাড়াগাঁয়ের একটা ধরেন একজন শহীদ হয়েছে, মারা গেছে বা আহত হয়েছে, তার বাবা হয়তো কৃষক, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে তুমি এখন কি চাও, তোমার ছেলে তো মারা গেছে বা তোমার ছেলে তো পঙ্গু হয়েছে, সে কি কথাটা বলবে? সে বলবে যে আমার ফ্যামিলির একজন মেম্বারকে চাকরি দেয়। মানে যে বৈষম্যহীন যে কোঠা থাকবে না, তার কাছে কিন্তু ওইটার কোনো মূল্য নাই। সে একটা চাকরি বা সে একটা বিশেষ সুযোগ সুবিধা, একটা বিশেষ কোঠা, এটা সে চায়। সো এইটা একটা, আমি এটা বলতেছি, এটা একটা মৌলিক সমস্যা। এটা মানে এটা আমি শুধু এই জুলাই আন্দোলনের যোদ্ধাদের কাঁধে চাপাবো না, এই সমস্যাটা আমাদের চিরায়ত ছিল সবসময়। আর দ্বিতীয় যে সমস্যা আমি বলবো যে আমাদের এই তরুণ প্রজন্ম, আমার ধারণা তারা দুইটা সমস্যার মুখোমুখি হয়েছে। একটা সমস্যা হচ্ছে রাজনৈতিক একটা পক্ষ তাদেরকে গোড়া থেকেই প্রতিপক্ষ ভাবা শুরু করছে, রাজনীতির একটা পক্ষ, ফলে তারা তাদেরকে দূরে ঠেলছে। আবার রাজনীতির আরেকটা পক্ষ ভাবছে যে এরা প্রতিপক্ষ না, বরং এদের কাঁধে ভর দিয়ে আমি আমার এজেন্ডা বাস্তবায়ন করাবো। ওই পক্ষটা আবার কি করছে, এই ছাত্রদেরকে ফ্যাসিলিটেট করছে। প্রথমে হয়তো বলছে যে আসেন ভাই আমার গাড়িতে উঠেন, আমার গাড়ি, আপনি রিক্সায় কোনো যাবেন, আমার নেতা নয়, গাড়িতে উঠেন, আসেন ভাই দুপুরে একটু খাই। ঠিক আছে, এই দ্বিমুখী মানে একদল পুরোপুরি নন কোঅপারেশন করছে, আরেক দল আমি বলবো ছাত্রদের অভ্যাস নষ্ট করছে। ফলে এদের বয়সী বা কত, এদের পক্ষে খুব সহজ ছিল বা দিশা হারানোটা খুব সহজ। মানে ওরা যদি দিশা না হারায় সাইড বাই, তাইলে আমি অবাক হব। এরা দিশা হারাইছে এবং হারানোর কথা। যেটা আরেকটা ব্যাপার, এটাকে আপনি কিভাবে দেখেন, সেটা হলো যে ধরেন জুলাই এবং আগস্ট আমাদেরকে একটা অসাধারণ ঐক্য দেখিয়েছে না? ঐক্য ছাড়া তো সম্ভবই ছিল না যে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল তার পতন। কিন্তু আগস্টের পরপরই সেই ঐক্যের একটা বড় ফাটল দেখা গেল। কেন এটা হলো? এবং আমরা দেখলাম যে যে তরুণ ছাত্র যুবকরা তারা এই ঐক্যটা ধরে রাখতে পারলই না, বরং তাদের অনেক কার্যক্রম আসলে আবারও এই এই বিভেদটাকেই বড় করে। তারা 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 নিজেরাই তো ইনক্লুসিভ অনেক ক্ষেত্রে ছিল না। তারা কাকে তাদের সঙ্গে রাখবে, কাকে তারা জুলাই আন্দোলনের খাতা থেকে খারিজ করে দিবে, এই জায়গাগুলোর মধ্যে তো বিভেদ তৈরি হয়েছে। খুবই দরকারি একটা প্রশ্ন করছে, এই ঐক্যে কেন ফাটল হলো। আমাকে যদি এক বাক্যে বলতে বলেন, আমি বলবো যে এই ঐক্যে ফাটল ধরাইছে প্রফেসর ইউনূস, একদম পরিষ্কার কথা। মানে আমি আপনাকে ব্যাখ্যায় আসি। আপনি বাংলাদেশে এই 52, 69, 71, 90 সকল আন্দোলনের দিকে তাকান, আপনি বলেন যে এই আন্দোলনগুলোর মধ্যে কোন আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়? আপনি শুধু এই জুলাই হয়। এবং জুলাইয়ে আপনি দেখবেন যে জুলাইয়ে যারা মানে যাদেরকে আমরা এখন চিনতেছি যে এ হচ্ছে মাস্টার মাইন্ড, এ হচ্ছে জুলাইয়ের মূল নেতা, এ হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় মূল নেতা, এ হচ্ছে জুলাইয়ের তৃতীয় প্রধান নেতা, এরা ডেফিনেটলি এরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আসলে কি তারা মাস্টার মাইন্ড? আপনি যদি শহীদদের নামের তালিকা করেন এবং সেটার উপর যদি আপনি রিসার্চ করেন, এদের ডেমোগ্রাফি, এদের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল, মাদ্রাসা ছিল, পথশিশুরা ছিল। গতকাল আমরা একটা রিপোর্ট, এইখানে হচ্ছে একটা কন্ট্রাস্ট যে আপনি দেখেন যে অ্যাপারেন্টলি আন্দোলনটা শুরু হয়েছিল বিসিএস পরীক্ষার্থীদের, মানে তারা প্রধান স্টেক হোল্ডার এই আন্দোলন বা একমাত্র স্টেক হোল্ডার, কারণ তারা কোঠা চায় না। কোঠা তো আর অন্য কিছুতে না, বিসিএস পরীক্ষার্থী। তাহলে যারা মারা গেছে বা যারা রাস্তায় নামছে, আমি তো মনে করি তাদের মোর দ্যান 95% অথবা 99%-এর সাথে বিসিএসের কোনো সম্পর্ক নেই। তাইলে যেখানে
মানুষ তাহলে কেন রাস্তায় নামলো? যে আন্দোলনের সাথে তার কোনো ইনভলভমেন্ট নাই বা তার কোনো সম্পর্ক নাই, তার কোনো লাভ ক্ষতির প্রশ্ন জড়িত না, তাহলে সে কেন নামলো? নামলো হচ্ছে তার ভেতরে দীর্ঘদিন ধরে একটা হতাশা ছিল সাধারণ মানুষের ভেতরে। তারা দেখছিল যে দেশের এই পরিস্থিতি, তার একটা দানবের হাত থেকে নিষ্কৃতি চাইছে, তার একটা কি বলে ব্যক্তিগত রাগ ছিল, একটা ক্ষোভ ছিল। কারণ আপনি দীর্ঘদিন যখন একটা বদ্ধ সমাজে বাস করেন, তখন তো আপনি বুকের ভেতর সেই বাষ্পগুলো জমাচ্ছেন, ওইটা একটা রন্ধপথ খুঁজে। জুলাই ছিল সেই রন্ধপথ, এখানে ফুসে বের হয়ে গেছে। তো যেইখানে এই আন্দোলনের কৃতিত্ব কিন্তু ইনটায়ারলি, খালি এই আন্দোলন না, এই মুক্তিযুদ্ধেরও এন্টায়ারলি সাধারণ মানুষের, এই খেটে খাওয়া মানুষ, এই যাদেরকে আমরা রাস্তার টোকাই বলি, পথ শিশু, আপনি একটু ভদ্র ভাষা ব্যবহার করলেন বা একাডেমিক ভাষা ব্যবহার করলেন, পথ শিশু বলি, সাধারণ মানুষ বলি, এরা জীবন দিচ্ছে, এরা রাস্তা আটকাইছে, যা গন্ডগোল করার এরাই করছে, যা চাপ দেওয়ার এরাই করছে। এবং এদের মাথা, আমাদের নিরাপত্তা বাহিনী এদের মাথা গুনে শেষ করতে পারে নাই দেখে, বা মাথা গুনে শেষ করছে এবং দেখছে যে এই মাথার সংখ্যা আমার কাছে থাকা বুলেটের চাইতে শতগুণ বেশি, এই জন্যই এরা গেছে। নাইলে শেখ হাসিনা কোনোদিন যাইতো না, তার আশেপাশের লোকজনও তাকে যাইতে দিত না। আপনাদের দেখেন যে ধরেন মেয়েদের কথা, আপনি নারীরা আমরা দেখলাম আগস্টের পরপরই যখন ক্ষমতা কেন্দ্রিক ব্যাপারগুলো সামনে আসলো, তখনই নারীরা আস্তে আস্তে পিছিয়ে, আমি ওই জায়গায় আসতেছি সাইড ভাই। তারপর ধরেন এই নারীরা ছিল, মাদ্রাসার ছেলেপেলেরা ছিল, তো কি হলো, তারা শুরুতে এটা সেলিব্রেট করতেছিল যে আমরা এখানে এসেছি শেখ হাসিনা, যেটা সবসময় হয় মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের প্রথম দিকে ফার্স্ট রিয়াকশন কী ছিল? এই যে আমার সাথে যে ছেলেটা আইছে, সে ভাবতেছে আমিই তো খাইছি শেখ হাসিনা। তো প্রফেসর ইউনূস হঠাৎ করে ইউএনজিতে গিয়া একজনের মাস্টার মাইন্ড বানায় দিল, যে মাস্টার মাইন্ড। সো মানে কি, আপনার ক্রেডিটটা আমি একটা আপনার কাছ থেকে আমি ক্রেডিট কেড়ে নিয়ে আমি একজনকে দিয়ে দিলাম। প্রথম বিভক্তিটা তো এইখানেই আসে, প্রথম বিভক্তি এইখানে তৈরি করা হলো। এটা পরিকল্পিত উপায়ে অ্যাক্সিডেন্টালি তৈরি করা হয়েছে আমি জানি না, বাট এটা তৈরি হয়ে গেছে। তারপর আপনি কি করলেন, আরও এক সেট হিরো তৈরি করলেন। একজন ধরেন একজন খুব সুন্দরভাবেই দেয়, কী বলে, প্রেজেন্টেশন দেয়, তারা আপনি হিরো বানায়, এরকম নানান ধরনের হিরো বানায়। এখন কি হইতেছে, এখন সাধারণ মানুষ কি ভাবতেছে যে ও মানে এই হিরোরা এবং আমরা টোটালি আলাদা। আমার সাথে যখনই ছাত্র নেতাদের কথা হয়, আমি সবসময় এই কথাটাই বলি যে তোমরা হয়তো একটা সাময়িক তৃপ্তি পাইছো, আনন্দ পাইছো প্রফেসর ইউনূসের এই কাজে, কিন্তু এটা তোমাদের ইন দ্য লং রান তোমাদেরকে সাধারণ মানুষ থেকে কমপ্লিটলি বিচ্ছিন্ন করে ফেলছে, কমপ্লিটলি বিচ্ছিন্ন। তারপর আসেন আপনি যে দিকে হয়তো যেতে যাচ্ছিলেন, যে আমরা মানে ইনক্লুসিভনেসটা দেখতেছি, এরা বলতেছে ইনক্লুসিভনেস, ওই যে আপনার প্রবলেমটা তো গোড়াতে, কারণ ও তো সাধারণ মানুষের সাথে ও তো যুক্ত না। আর একটা জিনিস কি প্রভাবক হিসাবে কাজ করেছে কিনা, ধরেন আমরা পরে দেখলাম যে জুলাই যোদ্ধাদের অনেকেই আসলে একটা ডানপন্থী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মী ছিল, যারা হয়তো যৌক্তিক কারণেই তারা তখন নিজেদেরকে ওইভাবে এক্সপোজ করতে পারেনি আগের স্বৈরাচারী আমলে, তো তারা একটা কাভারের ভেতর থেকে এই আন্দোলনের মধ্যে ছিল। এখন এইটাকে যদি দুইভাবে দেখা যায়, একটা হলো যে স্বৈরাচারী সরকার কিন্তু এটাই বলছিল ওই সময় যে এটা আসলে কোটার আন্দোলন না, এটা আসলে গুপ্তদের সরকার পতনের আন্দোলন। এখন সেটা কি একভাবে জাস্টিফাই হয়ে গেল কিনা, এক নাম্বার। আর দু নম্বর হচ্ছে যে অনেকে ভাবছে যে আমরা কি প্রতারিত হলাম কিনা, কারণ তারা তো নিজেদের পরিচয় আন্দোলনটা করে নাই, আমরা তো তাদেরকে অন্যভাবে ভেবে এই আন্দোলনে যে গণমানুষের কথা বলছেন আপনারা, তারা আমরা যদি ওই রাজনৈতিক পরিচয় জানতাম তবে বোধহয় আমরা যেতাম না। আমি মনে করি যেমনটা এখন প্রচার করা হচ্ছে যে ও ওই ইসলামী ছাত্র সংগঠনের নেতা ছিল, কিন্তু যে ছাত্রলীগের বেশ ধরেছিল, স্লিপার সেল হিসেবে কাজ করছিল, আমি এই গল্পটা আমি বিশ্বাসযোগ্য আদৌ মনে করি না। আদৌ এই গল্পটা আমি বিশ্বাসযোগ্য মনে করি না। কেন মনে করি না আমি বলি, যেটা হয় যে ধরেন আমি একটা জেলা শহরের গল্প বলতে পারি, সেখানে একজন মাত্র শহীদ হয়েছে, শহীদ হওয়ার পর তার ফ্যামিলিতে ওই ইসলামিক সংগঠনের লোকজন গেছে, গিয়ে তার বাবাকে বলছে যে আমি
তোমাকে 5 লাখ টাকা দেবো, আপনাকে 5 লাখ টাকা দেবো, আপনি বলবেন যে আমার ছেলে আমাদের দল করবে। এই ঘটনা কি বাংলাদেশে নতুন? এর আগে তো আমরা লাশের যে একজন মারা গেছে, আওয়ামী লীগ বলতেছে এটা আমাদের করবে, বিএনপি বলতেছে এটা আমাদের করবে। অথবা ঢাকা মেডিকেলে চান্স পাইছে, শুভেচ্ছা কোচিং সেন্টার বলতেছে সে আমাদের ছাত্র, ওইদিকে কি রেটিনা বলতেছে আমাদের ছাত্র, দুই দলই তাদের ছবি ছাপাইতেছে। এই যে ক্রেডিট ছিনতাইয়ের যে বিষয়টা, আমার ধারণা এটা একটা ক্রেডিট ছিনতাইয়ের গল্প। কিন্তু কিন্তু তরুণরা কি নিশ্চিতভাবেই ডানপন্থার দিকে তাদের একটা আমরা ঝোঁক দেখতে পাই না? আমরা তরুণদেরকে ডানপন্থার দিকে দেখছি, কারণ সেইটা আমাদের চোখের সামনে বেশি করে পড়ছে এবং মিডিয়া হয়তো আমাদেরকে সেইটা দেখাতে চাচ্ছে, এই জন্য আমরা দেখছি। কিন্তু ওই যে আমি বললাম যে এই তরুণদের অনেককেই আমি আন্দোলনের আগে থাকতে চিনি, অনেককেই আমি এদের আন্দোলনের আগে থাকতে চিনি। আমি অন্তত তাদের মধ্যে ডানপন্থার কোনো পাই না, সংস্রব পাই না। এখন যেটা হয়েছে যে এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের দেশে ডানপন্থা বা ডানপন্থী যে কোনো সংগঠন সাংগঠনিকভাবে ভীষণ শক্তিশালী। তাদের হাতে ব্যাংক আছে, তাদের হাতে মিডিয়া আছে, সবচেয়ে বড় কথা তাদের হাতে অর্গানাইজেশন আছে। কাজেই রবি ডানপন্থী বা রবি আমাদের লোক, এই দাবিটা তাদের পক্ষে করা বা এটাকে প্রচার করা তাদের পক্ষে অনেক সহজ একটা কাজ। কিন্তু রবি, একটা জিনিস জিজ্ঞেস করি যে তাদের কার্যক্রম সহ সরকারের অনেক কার্যক্রমে আমরা দেখলাম সেই শুরু থেকে মুক্তিযুদ্ধকে একরকম একটা প্রত্যাঘাত করার মতো ব্যাপার। অবশ্যই তারা যেটা বলার চেষ্টা করছেন যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভকে তারা আসলে প্রত্যাখ্যান করছেন, কিন্তু আমরা যদি ডিপ ডাউন যাই তাহলে দেখি যে মুক্তিযুদ্ধকে তার ডিউ রেসপেক্টের জায়গাতেও অনেক জায়গায় অনেক বড় বড় ব্যর্থতা এই সরকার এবং তরুণদের পক্ষ থেকেও আছে। 24কে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বানানো, দ্বিতীয় স্বাধীনতা বলা, এই বিষয়গুলো কেন আসলো? মানে এই কাজটা কে করছে বলেন তো? এই কাজটা করছে এই সরকার। মানে বলেন এই সরকার কি? এই সরকার কি কোনো রাজনৈতিক দল? এই সরকার কি কোনো একটা সংগঠন? না, এই সরকার হচ্ছে এই সরকার এবং তার যে এই উপদেষ্টা পরিষদ এরা। এবং দেখেন এই সরকার বা এই ধরনের যে কোনো ইন্টারিম গভর্নমেন্টের নেচারটা কি হয়? নন পলিটিক্যাল নেচার। সো একটা সরকার যখন নন পলিটিক্যাল নেচার হয় তখন কিন্তু তার মবের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না, তার কিন্তু মাসল পাওয়ারের দরকার হয় না, তার কিন্তু রাস্তায় মিছিল করার দরকার হয় না, তার কিন্তু ক্যামেরার সামনে এসে কান্দাকাটি করারও দরকার হয় না। ওই কাণ্ডগুলো কারা করে? পলিটিক্যাল এন্টিটিগুলো করে। শেখ হাসিনা ক্যামেরার সামনে এসে কাঁদত, প্রফেসর ইউনূস 2বার কাঁদছে আমার জানা মতে, 2বার। একবার দারিদ্রের কথা বলতে গিয়ে কেটে দিল যে বিজনেস সামিটে, ঠিক আছে? তো উনি একটা নন পলিটিক্যাল এন্টিটি লিড করতেছেন, কিন্তু ওনার আচরণ বা এই সরকারের আচরণ অনেক ক্ষেত্রে তাদের একটা পলিটিক্যাল টোন তারা নিতে যাচ্ছে। এবং এই পলিটিক্যাল টোনটা নিতে গিয়ে তারা কি করতেছে? তারা চাচ্ছে যে তাদের কিছু মাসল পাওয়ার থাকুক এবং সেই মাসল পাওয়ারকে তারা মানে কি বলবো, তারা হাওয়া বাতাস দিচ্ছে, ঠান্ডা পানি দিচ্ছে। কেন এই সংস্কার এবং নির্বাচনকে এরকমভাবে প্রতিপক্ষের মতো বানানো হলো? এবং আসলে এই 10 মাসেই বা কী সংস্কার আমরা দেখলাম যেখানে সংস্কারের উপর খুব ভরসা করে আমরা নির্বাচনকে পেছানোর দিকে কথা বলতে পারি? বা এখন আমরা রাজনীতিটাকে কোন দিকে দেখছি? 1 নম্বর কথা হচ্ছে সংস্কার ব্যাপারটা আমরা কখনোই, এটা আমাদের বুদ্ধিজীবী, আমাদের লেখক, আমি নিজের জন্য দায়ী, আমাদের সাংবাদিক, আমাদের ব্যর্থতা যে আমরা যে পরিবর্তন বা সংস্কার এই ব্যাপারটা আমরা কোনোদিন সাধারণ মানুষের ভাষায় তাদের কাছে দৃশ্যমান করতে পারি না। আপনি দেখেন এই সরকার যে বিপুল জনপ্রিয়তা নিয়ে আসছে, যে বিপুল জনপ্রিয়তা নিয়ে সে ক্ষমতা, আমি বলি ক্ষমতা গ্রহণ করছে কোট আনকোট, এই বিপুল জনপ্রিয়তা মানে আমার জানা মতে খুব অল্প সরকারই পাইছে। কিন্তু সেই 10 মাসে কি করছে বলেন? মানুষ যে এদেরকে বিশ্বাস করবে, যে এই পার্টিকে যে বিশ্বাস করবে যে ইউনূস পার্টি একটা সংস্কার পার্টি, ইউনূস পার্টি একটা ভালো পার্টি, কোনো কারণ আছে? আপনি কোনো দৃশ্যমান কারণ দেখেন? একটা কাজ, কনস্ট্রাকটিভ কোনো একটা কাজ তারা করতে পারছে? তারা মানে থানায় একজন আসামিকে নিয়ে যাওয়া হয়েছে, সেই আসামিকে আবার মোবাইসা বের করে নিয়ে যেতেছে, তারা এই সামান্য কাজটাও ঠিকঠাকভাবে ডিল করতে পারতেছে না। তারা বিদেশে যাচ্ছে, কিন্তু বিদেশে কেন যাচ্ছে এটাও ব্যাখ্যা দিতে পারতেছে না, এক এক সময় এক এক কথা বলতেছে। তারা কি করতেছে তারা নিজেরাও জানে না। এইরকম একটা শিক্ষিত দক্ষ একটা উপদেষ্টা পরিষদ এই ঈদের আগের দিনের আগে, এই কুরবানি ঈদের দিন প্রফেসর ইউনূস যে ভাষণ দিল তার আগে ইলেকশনের ডেটটা কবে এটাই বলতে পারতেছিল না। মানে
আপনার মধ্যে কেন এত অস্বচ্ছতা থাকবে? আপনার মধ্যে যদি অস্বচ্ছতা থাকে তাহলে আমরা জামু কার কাছে? আপনি বলেন যে না, আমার মনে হয় যে যদি আমি সিরিয়াসলি দেশে সংস্কার করতে চাই, আমি 10 মাসে দেখো এই বড় পরিবর্তনটা নিয়ে আসছি, সো আমাকে 3 বছর দাও, বা আমাকে 2 বছর দাও, বা আমাকে 5 বছর দাও, তাহলে আমি ওগুলি চেঞ্জ করবো না। উনি এই 10 মাসে একটা কাজও করতে পারছেন না। উনি বলতে পারতেছেন পরিষ্কারভাবে যে উনার আসলে কতদিন ক্ষমতায় থাকার ইচ্ছা। উনি বলতেছেন যে মানে একটা বেগ যে জুনের 26-এর মধ্যে একটা হবে। তাহলে তুমি বলো যে জুন মাসের 30 তারিখ 2026 ইলেকশনের ডেট বলে দিলেই তো হয়। আচ্ছা রবি, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি সবসময়, আমরা জানি যে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আপনি লড়াই সংগ্রাম করেছেন, কিন্তু এখন এই অবস্থায় এসে আপনি কিভাবে দেখেন এটাকে? সরকারের কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আমরা চূড়ান্ত একটা ভালো সময় আছি মত প্রকাশের স্বাধীনতার দিক থেকে, আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতাকে আমি দুইভাবে দেখি। একটা হচ্ছে যে আপনি আপনার মত প্রকাশ করছেন, তাতে করে সরকার আপনার পিছনে ধেয়ে আসছে কিনা। আরেকটা হচ্ছে আপনি আপনার মত প্রকাশ করছেন, তাতে করে সরকার ধেয়ে না আসলো অন্য একটা পক্ষ আপনার দিকে ধেয়ে আসছে কিনা। ঠিক আছে? তো আওয়ামী লীগ আমলে এই দুইটাই ছিল, যে আপনি মত প্রকাশ করলেন তাহলে সরকার আপনার পিছনে ধেয়ে আসতো, আবার আরেকটা পক্ষ আপনার দিকে ধেয়ে আসতো কোনো কোনো মতের ক্ষেত্রে। এখন আবার 3টা পক্ষ দাঁড়ায় গেছে, অর্থাৎ আপনি এখন মত প্রকাশ করবেন, সরকার হয়তো ওই অর্থে আপনার দিকে ধেয়ে আসতেছে না, কিন্তু অন্য একটা পক্ষ এগিয়ে আসতেছে, আরেকটা পক্ষ যেটা নাম হচ্ছে, আমি নাম দিচ্ছি মব পক্ষ, এরাও ধেয়ে আসতেছে, এরাও আপনাকে মনে করেন। মব পক্ষ কি মানে নিরপেক্ষ, নাকি সরকারের সঙ্গে তাদের একটা কোনো যোগাযোগ আছে? কোথাও কোথাও অনেকে বলেন যে সরকার নিজেরা পিছনে থেকে আসলে মবকে এগিয়ে দিচ্ছেন, এটাও তাদের একটা কৌশল হতে পারে। এটা এই কৌশলটাকে সত্যি ভাবার পেছনে যথেষ্ট কারণ আছে, কিন্তু আমার কাছে কেন জানে মনে হয় যে সরকারি মবকে তুষ্ট করতে গিয়ে এখন যেটা হচ্ছে যে একটা পর্যায়ে আমাদের কাছে বাইরে থেকে মনে হচ্ছে যে সে হয়তো মবের কথাতেই মানে অনেক সিদ্ধান্ত নিচ্ছে, বা ফেসবুক দেখে সে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। আমি আবার ওই মত প্রকাশের স্বাধীনতায় ফিরে আসি। সেটা হচ্ছে, আমি মনে করি শেখ হাসিনার আমলে অনেকেই দেশে বা দেশের বাইরে তারা অনেকেই মানে অল্প সংখ্যায় হইলেও তারা মত প্রকাশ করার চেষ্টা করছেন। আপনি কেবল রাষ্ট্রীয় নিপীড়ন কিংবা তৃতীয় কোনো পক্ষের গালিগালাজ বা তাদের হত্যা বা তাদের আক্রমণ, তাদের খুন খারাপির বাইরেও একটা সমাজের একটা বড় অংশ, বুদ্ধিজীবী সমাজের একটা বড় অংশ, সাংবাদিক সমাজের একটা বড় অংশ, লেখক সমাজের একটা বড় অংশ, তারা এই অসুখে আক্রান্ত। এবং আপনি এই ফেভার ব্যাপারটাকে, আমি চা কফি খাওয়ার কথা বললাম, এটাকে এত লাইটলি নিয়েন না। এই ফেভারটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আপনি যদি শেখ হাসিনার আমলে কোনো সাংবাদিক যদি শেখ হাসিনার কট্টর সমালোচনা করতো, শুরুতে হয়তো তাকে জেলে যাইতে হইতো, কিন্তু এর পরের পরিণতিটা কিন্তু খারাপ। সে কোনো পত্রিকাতে চাকরি পাইতো না, কোনো পত্রিকা তাকে চাকরিতে নিত না, যে তুমি তো সরকার বিরোধী। এটাও আমরা খুব উদ্বেগের সাথে দেখছি যে এই সরকারের সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রস্ফুটিত হওয়া তো দূরের কথা, সেগুলোর উপরে নানা রকম আঘাত আসছে। তো সেইটা কেন হচ্ছে? আমি আমেরিকায় থাকা অবস্থাতে আমি অনেকগুলো উপন্যাস লিখছি। কোনো উপন্যাস নিয়ে আমি কখনো আমেরিকায় কোনো মানে প্রকাশনী অনুষ্ঠান বা প্রকাশনা মোড়ক উন্মোচন অনুষ্ঠান করিনি। এই ট্রেন টু ঢাকা নিয়ে করছি। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি কোনো গায়ক পাচ্ছিলাম না, কারণ যারা গায়ক গায়িকা আমাদের অঞ্চলে তারা সব আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আমাদের গত 16 বছরে আমাদের সংস্কৃতি অঙ্গনের সবচেয়ে বড় সর্বনাশটা হয়ে গেছে। মানে আপনি যদি সংস্কৃতি কর্মী হতে চান তাহলে অবশ্যই আপনার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের তৈরি করা মুক্তিযুদ্ধের যে বয়ান, এই সব কয়টাতেই মানানতে হবে। তা নইলে আপনি সংস্কৃতি কর্মী না। আপনার টিভিতে চেহারা দেখা যাবে না, আপনি ওটিটিতে কাজ করতে পারবেন না, আপনি সিনেমায় সুযোগ পাবেন না, বা আপনি সিনেমা বানাইলেন আপনার সিনেমা মুক্তি পাবেন না। ফলে যেটা হয়েছে, এখন যে নতুন সময় আমরা তাদেরকে মার্ক করতেছি, যেহেতু কি আরিফিন শুভ তো আওয়ামী লীগ করে, চঞ্চলে তা আওয়ামী লীগ করে। এখন হচ্ছে যে এই যে একটা অ্যাংরি যে সোসাইটি, বা এখন যে একটা অ্যাংরি সমাজ দাঁড়ায় গেছে, তারা এখন আমরা প্রত্যেকটা নায়ক নায়িকার সাথে ফেসবুকে ছবি বের করতেছি, এর সাথে শেখ হাসিনার ছবি আছে, কেউ শেখ হাসিনাকে গান শোনাচ্ছেন, কেউ শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছেন, কেউ
কেউ বা তার কোনো একটা অনুষ্ঠানে গিয়ে গান গাইছেন বা নাচছেন, এইটার একটা মানে টেকনিক্যাল শূন্যতা তো আছে। আরেকটা টেকনিক্যাল জায়গা আছে, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাদের যে ডানপন্থী, আমাদের ডানপন্থীদের যে একটা লম্ফজম্প ছিল, যে গত 16 বছরে তারা ধরেন ডানপন্থীকে দমন করতে গিয়ে দেখা গেল যে ডানপন্থীদের যে সামান্য মত প্রকাশের স্বাধীনতা, সেটাকেও দারুণভাবে আমরা আটকাই দিচ্ছি। আমরা মাদ্রাসা ছাত্র দেখা মাত্র তাদেরকে জঙ্গি বানাই দিচ্ছি। আমরা কেউ নামাজ রোজা করে তাকে একটা বিশেষ ট্যাগে আমরা ভরে ফেলছি। এখন তারা ভাবতেছে যে আমরা এখন এই স্বাধীনতাই আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতা শুধু আমাদেরই জন্য, এই স্বাধীনতা শুধু আমাদের জন্য আছে। ফলে তারা নিজ উদ্যোগে বিভিন্ন গ্রামে গিয়ে মাইকিং করতেছে যে মহিলারা কেউ দোকানে যাবেন না। ওরে কিন্তু সরকার বলে নয় বা কোনো পলিটিক্যাল পার্টি বুদ্ধি দেয় না, ও নিজেই ভাবতেছে। যারা এই উগ্রপন্থা এখন ডেমনস্ট্রেট করছে, দেখাচ্ছে, হ্যাঁ, তারা কি কোনো উদ্দেশ্যে দেখাতে চাচ্ছে? তারা কি এই মেসেজটাও দিতে চাচ্ছে যে এখন হতে পারে হয়তো সরকারের সাথে তাদের সম্পর্ক নাই, কিন্তু দুর্বল সরকার দেখে তারা কি তাদের পলিটিক্যাল এজেন্সিটাকে স্ট্রংলি দেখানোর জন্য কি এগুলো করছে, নাকি একেবারেই তারা তাদের পলিটিক্যাল এজেন্সির যে শক্তি, এটা আজকে থেকে না, এটা দীর্ঘদিন ধরে তারা দেখানোর চেষ্টা করতেছে। কেন দেখানোর চেষ্টা করতেছে? আমরা সো কল যারা নিজেদেরকে এনলাইটেড, মানে কোট আন কোট এনলাইটেড মানুষ হিসেবে দাবি করি, আমাদের এই জায়গায় এই দেশে অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। হ্যাঁ, আমি চাইলে টিভি চ্যানেলে যাইতে পারি, আমি চাইলে পত্রিকায় লেখালেখি করতে পারি, আমি চাইলে কোনো কর্পোরেটে যাইতে পারি, কিন্তু ওই গোষ্ঠীটা ওদের কিন্তু সমাজে ওদের কোনো স্টেক নাই, সত্যি সত্যি স্টেক নাই। আপনি মারা গেলে আপনার জানাজা পড়া বা আপনার মিলাদে এসে তার ইমামতি করা ছাড়া এই রাষ্ট্র তাদেরকে আর কোনো কাজ দেয় না। এই রাষ্ট্র যেহেতু তাদেরকে আর কোনো কাজ দেয় নাই, কাজে তারা যদি এই স্বপ্ন দেখে যে আমি এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই যেখানে আমি বিসিএস লাগবে না, আমি হব হচ্ছে কি বলে কাজী, বুঝে বিচারক, ঠিক আছে, আমি দ্বন্দ্ব দেব, আমি বেত্রাঘাত করব, ঠিক আছে, তারা যদি এই পলিটিক্যাল এজেন্সিশিপের স্বপ্ন দেখে, আপনি তাদেরকে করতে পারবেন না, দোষ দিতে পারবেন না। আপনার রাগ লাগতে পারে, দোষ দিতে পারবেন না। আমরাই তাদেরকে এই সমাজ থেকে এক্সক্লুড করছি, এক্সক্লুড করার ফলটা আমরা পাচ্ছি, এবং এই ফল সাইড বাই সামনে আরও পাইতে হবে। শেখ হাসিনা 100টা কাজ করে থাকলে আমি শেখ হাসিনার 100টা কাজের বিরোধী। শুধু একটা কাজ শেখ হাসিনা ভালো করেছিলেন, সেটা হচ্ছে ওই যে কওমি মাদ্রাসার যে স্বীকৃতি, এই স্বীকৃতিটা আপনি বলতে পারেন এটার অনেক ভালো দিক খারাপ দিক আছে, কিন্তু এই স্বীকৃতির মাধ্যমে অন্তত এই গোষ্ঠীটা ভাবছে যে রাষ্ট্র তার কথা একবারের জন্য হলেও ভাবছে। আমি মনে করি যে ভবিষ্যতের যে সরকারগুলো আসবে, এরা যেন মমত্ববোধের সাথে এই গোষ্ঠী, মানে আমাদের যে বিপুল জনগোষ্ঠী, তাদের কথাটা ভাবে। আবার যদি মমত্ববোধের সাথে ভাবে সেটা ভালো, কিন্তু যদি যেমন উনি মমত্বর সাথে ভেবেছেন নাকি রাজনৈতিক কারণে, যদি রাজনৈতিক কারণে ভাবে তাইলে আমাদের সামনে বিপদ আছে, এটা আমরা সবাই জানি। এই 10 মাস পরে এসে যারা ওই সন্দেহটা মনে মনে রেখেছিলেন, তারা অনেকেই বলছেন যে দেখেছো আমাদের সন্দেহ তো দেখতে পাচ্ছ এখন। এরকম সন্দেহটা হচ্ছে যে এই জুলাই আগস্টে স্বতঃস্ফূর্ত ছিল না, এইটা একটা পরিকল্পিত জিনিস ছিল। এইখানে নানা রকম অ্যাক্টর, দেশে বিদেশে অনেকের ভূমিকা ছিল। আপনি কিভাবে দেখেন? আমি এটা একদম উড়াই দেব, পরিষ্কার। প্রফেসর ইউনূস খুবই ভুল কথা বলেছিলেন, যেটা মেটিকুলাসলি প্ল্যান ছিল। আমি অন্তত এই আন্দোলনের সাথে শুধু সাংবাদিকতা না, আমার অ্যাক্টিভিজমের কারণে এই আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম। সাইদ ভাই, আপনি জানেন যে এই আন্দোলনের ঠিক 1 বছর আগে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে। সো যখন এই আন্দোলন শুরু হইলো, এটা কাভার করার জন্য তো একজনকে দায়িত্ব দেওয়া হয়। তা আমি যখন এই দায়িত্ব নিতে গেলাম, আমার বস বললো যে না, তুমি এই দায়িত্ব নিও না, তুমি অন্য কাজ করো, কারণ হচ্ছে যে তোমার হেলথ নিয়ে আমরা কনসার্ন। আমি নিজে এই দায়িত্ব নিচ্ছি, এবং আমি মনে করেন এইখানে যখন দিন, ওইখানে তখন রাত। সো আমাকে রাত জেগে জেগে কাজগুলো করতে হয়েছে, এবং আমি এদের সাথে অনেকের সাথে আমার যোগাযোগ ছিল। সো ওই জায়গা থেকে বলতে পারি এটা ওই অর্থে সো কল মেটিকুলাস প্ল্যান ছিল না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, স্বতঃস্ফূর্ত ছিল কিনা। এগেইন আবার ব্যক্তিগত অভিজ্ঞতায় আসি। আমি আমার মাকে, আমার মা বাংলাদেশে থাকেন, তাকে আমি মাসে একটা খরচ পাঠাই, এবং মা প্রায় তোর টাকা পাঠায়, হয়তো অনেক সময় ব্যাংক বন্ধ থাকে বা ওইখানে উইকেন্ড পড়ে যায়, তোর টাকা পাঠাতে দেরি হইতেছে কেন, যা হয় আর কি।
আমার মা এবার বললো যে তুই টাকা পাঠাইস না, সবাই বলতেছে টাকা পাঠাই, এটা শেখ হাসিনার পকেটে ছিল, তো আমি কয়েকদিন কষ্ট করবো তুই টাকা পাঠাইস না। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল। এই আন্দোলন কেন স্বতঃস্ফূর্ত ছিল? এই আন্দোলনে যারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছে তাদের একটা বড় অংশ মাইর খাওয়ার স্মৃতি আছে, তাদের ব্যাপকভাবে মাইর খাওয়ার স্মৃতি। সেই মাইর খাওয়ার স্মৃতিটা আসছে হচ্ছে রোড সেফটি মুভমেন্টে। 2018-তে রোড সেফটি মুভমেন্টে একটা নাগরিক, একটা কিশোর, যে এই দেশের আই হেট পলিটিক্স বইলা রাজনীতির ব্যাপারে সে হাত ধুয়ে ফেলছে, সে দেখছে যে একটা তুচ্ছ কারণ, আমি বলতেছি যে ট্রাফিক আইন মেনে চলতে হবে, এই দাবি নিয়ে মানে এর চেয়ে তো পৃথিবীতে মানে হাস্যকর দাবি তার হইতে পারে না, ট্রাফিক আইন মেনে চলতে হবে, মানে এটা তো মানে একটা সভ্য সমাজের মানে গিভেন একটা, এইটুকের জন্য সে রাস্তায় নামছে, তাকে বিভৎসভাবে পিটাইছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা দীর্ঘদিন ধরে টানা হয়েছে এবং প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটা ছেলে, তাদের পরিবার, তাদের ওপর বিভৎস রকমের হয়রানি হয়েছে। তো ওই জায়গায় ওই ক্ষোভগুলা এই আন্দোলনে তারা দেখছে যে আমাদের এই এই খাঁচা থেকে ভেঙে বেরোতে হবে, এই খাঁচার ভার আমরা নিতে পারতেছি। বা যে ধরেন আপনি ভাবতেছেন আমি পত্রিকায় পড়তেছি একটা লোক গুম হয়েছে, যে গুম হয়েছে তার পরিবারের উপর দিয়ে যে ঝড়টা গেছে, এইটা তো গেছেই, তো যারা সেই খবরটা পড়ছে তারা কি পরিমাণ ট্রমাটাইজ হচ্ছে, যেটা কি একটা মানুষ হুট করে এই শহর থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে এবং তাকে ধরে নিয়ে যাচ্ছে, এবং যারা ধরে নিয়ে যাচ্ছে তারা বলতেছে আমরা তো জানি না। সো ওই ভয়, ওই শঙ্কা, ওই ক্ষোভ সমস্ত কিছু মিলে বিসিএস পরীক্ষা বা কোটা টোটা না মানুষকে রাস্তায় নামতে বাধ্য করছে। শেখ হাসিনা বা তার দলবল বা আওয়ামী লীগ তারা বলতেই পারেন যে এইটার সাথে বৃহৎ শক্তির অংশগ্রহণ ছিল, বিদেশি শক্তির মদত ছিল, তারপর জামাত শিবিরের হাত ছিল, অমুক, এগুলি বলে তারা তাদের সমর্থকদের মনে খানিকটা শান্তির সুবাতাস বা স্বস্তির সুবাতাস বইয়ে দিতে পারে। কিন্তু যারা আন্তর্জাতিক রাজনীতির খোঁজ খবর রাখেন, যারা আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে কাজ করেন, তারা জানেন এইটা পুরোটাই ফাঁকা। পৃথিবীর কোন দেশের ঠেকা পড়ছে বাংলাদেশের কি বলে সরকার প্রধানকে চেঞ্জ করে দেওয়া? কার ঠেকা পড়ছে? বাংলাদেশের সরকার এ থাকুক আর বি থাকুক, তাতে করে ফরেন পলিসির কী পরিবর্তন? এই হচ্ছে কথা। কাজে এই জিনিসটা মানে শেখ হাসিনা থিওরিকে আনফর্চুনেটলি সরকার তারা বোধ হয় এই মিশনেই নামছে যে শেখ হাসিনা যা যা বলছে তাই করে দেখাবো। এই দুঃখটা এই জায়গায়। থ্যাংক ইউ সাইদ ভাই।